আসসালামু আলাইকুম। অন্যান্যদের প্রতি শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, বিরামপুর সরকারি কলেজ ও বিরামপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের পক্ষ থেকে তোমাদের স্বাগত এবং অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো। কোভিড-19 এই করোনা ভাইরাসের সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে ভালোভাবেই আছো এবং অনলাইনে ক্লাসগুলো তোমরা ঠিকমতো দেখছো। আমার পরিচয় দিই, আমি মোহাম্মদ আফজাল হোসেন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, বিরামপুর সরকারি কলেজ, দিনাজপুর। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকলের জন্যই প্রযোজ্য হবে। বিশেষ করে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য আজকে শ্রেণী পাঠ, তবে একাদশ শ্রেণীর ছাত্ররাও তোমরা এখান থেকে উপকৃত হবে। তোমরা এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। আজকে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্থনৈতিক সমস্যা, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এখানে গত দুটি ক্লাসে আমি অর্থনৈতিক সমস্যা সম্পর্কে আলোচনা করেছি, দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন সম্পর্কে আলোচনা করেছি। এখানে উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে আলোচনা করেছি। উৎপাদন সম্ভাবনার সূচি যদি দেওয়া থাকে সেখান থেকে কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হয় তা আমি গত ক্লাসে আলোচনা করেছি। তবু আজকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য উৎপাদন সম্ভাবনা রেখা কীভাবে অঙ্কন করতে হয় তা সংক্ষেপে একটু দেখাচ্ছি। উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কনের সময় প্রথমে একটি উৎপাদন সম্ভাবনার সূচি নিতে হয়। সূচি সংক্ষেপে বলতেছি। দ্বাদশ শ্রেণীর ছাত্ররা তোমাদের এই ক্লাসটি আমি আগেই নিয়েছি, শুধু তোমাদের মনে করে দেওয়ার জন্য সংক্ষেপে একটু বলতেছি। এখানে এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য আমরা নেই। এক্স দ্রব্য 0, 1, 2, 3, 4, 5 নেওয়া যেতে পারে। ওয়াই দ্রব্য 15, 14, 12, 9, 5, 0 এভাবে উৎপাদন সম্ভাবনার সূচি যদি দেওয়া থাকে তাহলে এই সূচির থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে। এমন হতে পারে উৎপাদন সম্ভাবনার সূচি দেওয়া নাও থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা কাল্পনিক উৎপাদন সম্ভাবনার সূচি নিয়ে তারপরে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করবে। উৎপাদন সম্ভাবনা অঙ্কন করতে গেলে তোমাদের ওএক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিতে হবে। ওএক্স অক্ষে এক্স দ্রব্য, ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য। ওএক্স অক্ষে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। এখানে পাঁচ, 9, 12, 14, 15, 5, 9 শূন্য আছে, 12, 14, 15। তাহলে ওএক্স অক্ষে এক্স দ্রব্য এবং ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করি। ওএক্স অক্ষে যদি অর্থাৎ এক্স দ্রব্য যদি ওয়াই দ্রব্য উৎপাদন না করে যদি এক্স দ্রব্য উৎপাদন করা হয় তাহলে 5 একক
এক্স দ্রব্য উৎপাদন করা যাবে। আর যদি এক্স দ্রব্য উৎপাদন না করে যদি শুধু ওয়াই দ্রব্য উৎপাদন করা হয় তাহলে সেক্ষেত্রে পুনরাকক ওয়াই দ্রব্য উৎপাদন করা যাবে। কিন্তু উৎপাদন সমান রেখা, উৎপাদন সমান রেখা বলতে এমন একটা রেখা বোঝায় যে রেখাতে বর্তমান প্রযুক্তি এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিয়ে দুটি দ্রব্যের সর্বোচ্চ সম্ভাব্য যে সংমিশ্রণ প্রকাশ পায় সে যে রেখার দ্বারা সেই রেখাকে বলা হয় উৎপাদন সমান রেখা। তাহলে এক্স অক্ষে এক্স দ্রব্য এক একক এবং ওয়াই অক্ষের ওয়াই দ্রব্য 14 একক বিন্দু নিয়ে এখানে ওয়াই দ্রব্য 15 একক জন করা হয় তা এ বিন্দু দ্বারা ডিনোট করা হয়েছে। আর এখানে 5 একক যে এক্স দ্রব্য উৎপন্ন করা হয়েছে তা এফ বিন্দু দ্বারা ডিনোট করা হয়েছে। এখন এক্স দ্রব্য 1 একক এবং ওয়াই দ্রব্য 14 একক এই দুটি দ্রব্যের সমন্বয় বিন্দু বা সংমিশ্রণ বিন্দু আমরা বি পেলাম। বি এরকম 12 আর 2 সে বিন্দু সমন্বয় বিন্দু বা সংমিশ্রণ বিন্দু বলতে পারি সি। 9 এবং 3 সেক্ষেত্রে সেই সংমিশ্রণ বিন্দুর নাম হতো ডি। 5 আর 4 এই দুটি মানে ওয়াই দ্রব্য 5 এক্স দ্রব্য 4 উৎপাদনের ক্ষেত্রে সংমিশ্রণ বিন্দুটি হচ্ছে ই। এখন এই এ বি সি ডি ই এফ বিন্দু যোগ করলে যে রেখা পাওয়া যায় সেই রেখাটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এটা দ্বাদশ শ্রেণীর ছাত্রদের বলতেছি, এইটা আমি পূর্বেই তোমাদের ক্লাসে বুঝিয়ে দিয়েছি, এটা তোমাকে মনে করা দেওয়ার জন্য আবারও আমি রিভিউ করলাম। একাদশ শ্রেণীর ছাত্ররাও তোমরা এই ক্লাসটা যদিও গত ক্লাসে আমি নিয়েছিলাম আবারও তোমাদেরকে এটা রিভিউ করে দিলাম। পরবর্তীতে এটা তোমরা এই উৎপাদন সম্ভাবনা রেখা এবং আরেকটা বিষয় আছে সুযোগ ব্যয় ধারণা, এই দুটি বিষয় কিন্তু এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটি বিষয় পরীক্ষায় প্রতি বছরই কোনো না কোনোভাবে প্রশ্ন হয়ে থাকে। কাজেই তোমরা এই দুটি বিষয় মনোযোগ দিয়ে দেখবে। এ পর্যায়ে আলোচনায় আসতেছি সুযোগ ব্যয় ধারণা। এই অধ্যায়ে আমি আগেই বলেছি যে গত দুটি ক্লাসে যা পড়ানো হয়েছে তারপরে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন সমস্যা সমাধানের জন্যই কিন্তু সুযোগ ব্যয় ধারণাটি উৎপত্তি হয়েছে। আর ভোক্তারা সবসময় সকল দ্রব্য পেতে চায়, কিন্তু আসলে সম্পদের সীমাবদ্ধতার কারণে কিন্তু সকল দ্রব্য একসঙ্গে পাওয়া সম্ভব হয় না। একটা দ্রব্য অতিরিক্ত পেতে গেলে আরেকটি দ্রব্য ত্যাগ করতে হয়। তাহলে একটি দ্রব্য এক্স আর ওয়াই এই দুটি দ্রব্য যদি আমরা ধারণা করে নেই, তাহলে এক্স দ্রব্য যদি অতিরিক্ত পেতে চায় তাহলে ওয়াই দ্রব্যের কিছুটা ছাড় দিতে হয়। এই পর্যায়ে বলা যায় একটি দ্রব্য অতিরিক্ত পাওয়ার জন্য অন্য একটি দ্রব্যে যতখানি হাতছাড়া করতে হয়, এই হাতছাড়াকৃত পরিমাণই হচ্ছে সুযোগ ব্যয়। এ বিষয়ে অধ্যাপক বেনহাম যে সংজ্ঞায় যেভাবে কথা বলেছেন, তিনি বলেছেন একটি পছন্দ পাওয়ার জন্য বিকল্প অন্য একটি পছন্দর যতটুকু ছাড় দিতে হয় এবং এই ছাড়কৃত সুযোগটাই হচ্ছে প্রথম পছন্দের সুযোগ ব্যয়। তাই সুযোগ ব্যয় ধারণাটি আমি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতেছি। সুযোগ ব্যয় ধারণা, কনসেপ্ট অফ অপরচুনিটি কস্ট। সুযোগ ব্যয় ধারণা রেখাচিত্রের ব্যাখ্যা করতে হলে প্রথমে তোমাদের অক্ষ নিতে হবে।
ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ। ও এক্স অক্ষে তোমরা এক্স দ্রব্য আর ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য। প্রথমে উৎপাদন সমান রেখা নিতে হবে। উৎপাদন সমান রেখাটির নাম দিলাম এ বি। উৎপাদন সমান রেখার উপরে এস বিন্দু এবং টি বিন্দু আমরা ডিনোট করি। এস বিন্দুতে উৎপাদন হল x1 আর ওয়াই দ্রব্য উৎপাদন হচ্ছে y1। টি বিন্দুতে এক্স দ্রব্য x2 পরিমাণ এবং ওয়াই দ্রব্য y2 পরিমাণ। তাহলে সংজ্ঞায় আমি বলেছি একটি দ্রব্যের অতিরিক্ত পাওয়ার জন্য, অর্থাৎ এক্স দ্রব্য x1 x2 পরিমাণ, x1 x2 পরিমাণ বৃদ্ধির জন্য ওয়াই দ্রব্য y1 y2 পরিমাণ ছাড় দিতে হয়। এটাকে আমরা ডেল ওয়াই দ্বারাও চিহ্নিত করতে পারি। এইটুকুকে ডেল ওয়াই দ্বারা চিহ্নিত করতে পারি। এটা কি হচ্ছে, আমরা ছাড় দিচ্ছি নিচে, এটা কমতেছে নিচে, এর যদি নিচে দেখানো মানে এটা কমা। এটা x1 x2কে আমরা ডেল এক্স দ্বারা ডিনোট করতে পারি। এটাকে ডান দিকে এরো দিয়ে দেখানো মানে এটা বৃদ্ধি পাওয়া। তাহলে সংজ্ঞায় যে কথাটা আমি বলেছি সেটা হচ্ছে এক্স দ্রব্য, অর্থাৎ একটি দ্রব্যকে যতখানি আমি বৃদ্ধি করতে চাই, অর্থাৎ অতিরিক্ত কোনো দ্রব্য পাওয়ার জন্য অন্য একটি দ্রব্য যতখানি ত্যাগ করতে হয়, অর্থাৎ ছাড় দিতে হয়, ডেল ওয়াই পরিমাণ ছাড় দিতে হয়। এই ছাড়কৃত y1 y2 পরিমাণ ওয়াই দ্রব্য অর্থাৎ ডেল ওয়াই পরিমাণ ছাড়কৃত পরিমাণই হচ্ছে এক্স দ্রব্যের, অর্থাৎ প্রথম পছন্দের অর্থাৎ প্রথম দ্রব্যের সুযোগ ব্যয়। অর্থাৎ আরেকবার বলি, এক্স দ্রব্য x1 x2 পরিমাণ বৃদ্ধি করার জন্য ওয়াই দ্রব্য y1 y2 পরিমাণ ছাড় দিতে হয় অথবা ত্যাগ করতে হয়। তাহলে এই y1 y2 পরিমাণ দ্রব্য অথবা ডেল ওয়াই পরিমাণ দ্রব্য ত্যাগকৃত যে দ্রব্য, সেই ত্যাগকৃত পরিমাণই হচ্ছে এক্স দ্রব্যের সুযোগ ব্যয়। এভাবে অল্টারনেটিভলি আমরা ওয়াই দ্রব্যের ক্ষেত্রে যদি বলি, y1 y2 পরিমাণ দ্রব্য যদি আমরা বৃদ্ধি করতে চাই, এভাবে বলা যেতে পারে, বৃদ্ধি করতে চাই তাহলে x1 x2 পরিমাণ ত্যাগ করতে হবে। অর্থাৎ x1 x2 পরিমাণ ত্যাগকৃত পরিমাণই হচ্ছে ওয়াই দ্রব্যের সুযোগ ব্যয়। তাহলে তোমরা এখান থেকে উদ্দীপকে যেভাবে উদ্দীপক থাক, যদি তোমাদের উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে বিস্তারিতভাবে তোমরা জেনে থাকো এবং সুযোগ ব্যয় সম্পর্কে যদি বিস্তারিতভাবে জেনে থাকো, তাহলে উদ্দীপক এই বিষয়ের উপর উদ্দীপক যেভাবে থাক তোমরা এর উত্তর করতে পারবে। তোমরা বইয়ে এটা বিস্তারিতভাবে দেওয়া আছে, তোমরা বইয়ে এটা যে কোনো রাইটারের বইয়ে অবশ্য আছে। বাজারে তোমরা লাইব্রেরিতে খোঁজ নেবে, যেগুলো বই বেশি চলতেছে ওর লাইব্রেরিতেই তোমরা খোঁজ পাবা। আমাদের কাছে অনেক বই আসছে, কার নাম বলতে পারি না, বা লাইব্রেরিতে তোমরা খোঁজ নিলে ভালো ভালো বই আছে, তোমরা কিনে নেবে। এই অধ্যায়ে যা কিছু আলোচনা হয়েছে তার মধ্যে উৎপাদন সমান রাখা এবং সুযোগ ব্যয়ের ধারণা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরই আমি বলছি তোমরা এই বিষয়টি ভালো করে দেখবে। এ পর্যায়ে আমি আলোচনায় আসতেছি মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা, বেসিক ইকোনমিক প্রবলেম। এখানে মূলত উৎপাদন ক্ষেত্রে এবং ভোগের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই সমস্যা হয়ে থাকে। সেটা হলো যে উৎপাদনের ক্ষেত্রে কোন দ্রব্যটি উৎপাদন করতে হবে সেটা একটা নির্বাচন করার সমস্যা।
আবার ভোগের ক্ষেত্রেও কোন দ্রব্যটি আগে ভোগ করা যাবে বা কোনটা প্রয়োজনীয় বেশি সেটার ক্ষেত্রেও নির্বাচন করা একটা সমস্যা। এখানে এই মৌলিক অর্থনৈতিক সমস্যা এখানে মূলত প্রধানত তিনটি, পরবর্তীতে আরও একটি সমস্যা যোগ হয়েছে, মোট চারটি সমস্যা এখানে বলা যায়। এক নম্বর হচ্ছে কি উৎপাদন করা হবে, হাউ টু প্রডিউস, কিভাবে উৎপাদন করা হবে, হাউ টু প্রডিউস, কার জন্য উৎপাদন করা হবে, ফর হোম টু প্রডিউস। 4 নম্বরে হচ্ছে যে উৎপাদন দক্ষতার সাথে হয় কি, উৎপাদন দক্ষতার সাথে হয় কি, প্রথম পর্যায়ে যে সমস্যাটা দেখা দিচ্ছে যে কি উৎপাদন করা হবে, অর্থাৎ সমাজে ভোক্তা, অনেক ধরনের ভোক্তা আছে, আসলে কোন দ্রব্যটা উৎপাদন করা হবে সেটা বাছাই করা একটা সমস্যা। এবং এখানে আরও বলা যায় যে কি উৎপাদন করা হবে এবং কতখানি উৎপাদন করা হবে, এটাও একটা সমস্যা। কত পরিমাণ উৎপাদন করা হবে, এটাও একটা সমস্যা। কি উৎপাদন করা হবে এই পর্যায়ে বিষয়টা সমাজে বিভিন্ন ধরনের ধনী শ্রেণীর, কোনো দেশে ধনী শ্রেণীর লোক বেশি থাকে, কোনো দেশে গরিব শ্রেণীর লোক বেশি থাকে। কোনো দেশে দেখা যাচ্ছে যে খাদ্যদ্রব্যের চাহিদা বেশি অথবা শিল্পদ্রব্যের চাহিদা বেশি। তো এরকম পর্যায়ে আমরা বিষয়টি চিত্রের সাহায্যে দেখাতে পারি। কি উৎপাদন করা হবে বিষয়টি আমরা উৎপাদন সরলরেখার সাহায্যে দেখাতে পারি। সেজন্য উৎপাদন সরলরেখা কাকে বলে, কিভাবে অঙ্কন করতে হয় সেটা আগে আমি আলোচনা করেছি। এই উৎপাদন সরলরেখা, এখানে আরও সংমিশ্রণ বিন্দু আমরা নিতে পারবো, বি সি ডি। বি বিন্দুতে x1 এক্স দ্রব্য, এটা এক্স দ্রব্য, এক্ষেত্রে এখানে ওয়াই দ্রব্য। তাহলে বি বিন্দুতে y1 পর্যন্ত y1 ওয়াই দ্রব্য, সি বিন্দুতে এক্স দ্রব্য x2, এখানে y2, ডি বিন্দুতে এক্স দ্রব্য x3, এখানে y3। এই চিত্র থেকে আমরা দেখতেছি যদি শুধু এক্স দ্রব্য উৎপাদন করা হয় তাহলে কিন্তু ওই পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন হবে, সেক্ষেত্রে ওয়াই দ্রব্য উৎপাদন নাই। আবার যদি এক্স দ্রব্য উৎপাদন না করে শুধু ওয়াই দ্রব্য উৎপাদন করে, সেক্ষেত্রে ও এ পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করা হবে। এরকম বিরল ঘটনা, এটা এই ধরনের একটি দ্রব্যই সমাজে বা দেশে প্রয়োজন হয় এরকম কিন্তু দেখা যায় না। এটা
আলোচনার ক্ষেত্রে আমরা দেখতেছি, আমরা দুটি দ্রব্যের বহু দ্রব্যের চাহিদা আছে বাজারে বা সমাজে বা একটি দেশে, কিন্তু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার জন্য আমরা দুটি দ্রব্য নিয়েই আমরা আলোচনা করে থাকি। কিন্তু এই শুধু দুটি দ্রব্যই নয়, এখানে আরও অনেক দ্রব্যের চাহিদা একটি দেশে থাকে। এখানে বি সমন্বয় বিন্দুতে, বি সম্ভাব্য সংমিশ্রণ বিন্দু বলা হয়, সমন্বয় বিন্দু বলা হয়। এই বি বিন্দুতে এক্স দ্রব্য x1 পরিমাণ এবং ওয়াই দ্রব্য y1 পরিমাণ উৎপাদন করা হয়েছে। তাহলে যখন একটি দেশে এক্স দ্রব্য কম এবং ওয়াই দ্রব্য বেশি দরকার হবে, সেক্ষেত্রে বি বিন্দুতে উৎপাদন করতে হবে। সেখানে y1 অনেক এতখানি, ওয়াই দ্রব্য বেশি উৎপাদন হলো এবং এক্স দ্রব্য কম উৎপাদন হলো। একটি দেশে যখন ওয়াই দ্রব্যের চাহিদা বেশি থাকবে তখন ওয়াই দ্রব্য বেশি উৎপাদন করবে এবং এক্স দ্রব্য কম চাহিদা থাকলে এক্স দ্রব্য কম উৎপাদন হলো। সেই বিন্দুতে আরেকটু এক্স দ্রব্য বেশি উৎপাদন করা হলো, ওয়াই দ্রব্য আগের চেয়ে একটু কম উৎপাদন করা হলো। সেই বিন্দুতে কী করা হলো, এক্স দ্রব্য x2 এবং ওয়াই দ্রব্য y2 পরিমাণ, অর্থাৎ ওর থেকে ধরতে হয় ও x2 পরিমাণ এইটুকু, এটা এক্স দ্রব্য উৎপাদন করা হলো আর ওয়াই দ্রব্য ও y2 পরিমাণ উৎপাদন করা হলো সি বিন্দুতে। তাহলে দেখা যাচ্ছে যে সি বিন্দুতে দুটি দ্রব্যের প্রয়োজনীয়তায় পূরণ করা হচ্ছে কাছাকাছি প্রায়। আবার ডি বিন্দুতে দেখা যাচ্ছে এক্স দ্রব্য বেশি উৎপাদন হয়েছে। এক্স দ্রব্য বেশি কেমন, ডি থেকে দেখো x3, ও x3 পরিমাণ এক্স দ্রব্য এবং ও y3 পরিমাণ ওয়াই দ্রব্য। এখানে ওয়াই দ্রব্য কম, এক্স দ্রব্য বেশি। তাহলে ডি বিন্দুতে এক্স দ্রব্য অধিক এবং ওয়াই দ্রব্য কম উৎপাদন করা হয়েছে। অর্থাৎ উৎপাদন সমরেখার যে সম্ভাব্য সংমিশ্রণ বিন্দুগুলো এ বি সি ডি ই, এই বিন্দুগুলির দ্বারা কিন্তু আমরা কি পণ্য উৎপাদন করা হবে এক্স না ওয়াই এবং কি পরিমাণ উৎপাদন করা হবে সেগুলো কিন্তু আমরা এ বি সি ডি ই সংমিশ্রণ বিন্দুর দ্বারা আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারলাম এবং এভাবেই সমাজের চাহিদা অনুযায়ী এইভাবেই উৎপাদনকারীরা উৎপাদন করার ব্যবস্থা গ্রহণ করে থাকে। তাহলে আমরা কি উৎপাদন এবং কি পরিমাণ উৎপাদন করা হবে তা আমরা ব্যাখ্যা করলাম। এবারে আসি দুই নম্বর হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। কিভাবে উৎপাদন করা হবে, পৃথিবীতে উৎপাদন কৌশল আসলে দুটি ব্যবহৃত হয়ে থাকে। একটি হচ্ছে মূলধন নিবিড় কৌশল, আরেকটি হচ্ছে শ্রমনিবিড় কৌশল। এখন যে দেশটিতে মূলধনের পরিমাণ বেশি অর্থাৎ শ্রমিকের পরিমাণ কম, সেই দেশটি মূলধন নিবিড় ব্যবস্থা গ্রহণ করে, কৌশল ব্যবস্থা গ্রহণ করে থাকে। আর যে দেশটিতে শ্রমিকের পরিমাণ বেশি, মূলধন পরিমাণ কম, সেই দেশটি শ্রমনিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করে থাকে। এটিও একটি চিত্রের সাহায্যে দেখানো যায়। সংক্ষেপে আমি দেখাচ্ছি। এটা সমুৎপাদন রেখার সাহায্যে দেখানো যায়। অর্থাৎ এখানে আইপি রেখার দ্বারা উৎপাদনের পরিমাণ দেখা যায়। এটা কিউটা হলো উৎপাদনের পরিমাণ, যা উৎপাদন করা হবে তার পরিমাণ, মানে কি পরিমাণ পণ্য উৎপাদন করা হবে। এখন এই পণ্যটা মূলধন নিবিড় কৌশল ব্যবহার করা হবে না শ্রমনিবিড় কৌশল ব্যবহার করা হবে, কিন্তু উৎপাদনের পরিমাণ কিন্তু কিউ পরিমাণ। অর্থাৎ কিউকে যদি আমরা 5 লক্ষ মেট্রিক টন ধরে নেই, তার 5 লক্ষ মেট্রিক টন পণ্য বা দ্রব্য উৎপাদন করতে গিয়ে আমরা দেখব যে এটা কোন পদ্ধতিতে উৎপাদন করা হবে, কোন কৌশলে উৎপাদন করা হবে। এখন এই বিন্দুতে এখানেও আমরা এস এবং টি দুটি বিন্দু নিতে পারি।
এটা এক্স দ্রব্য ধরতে হবে, এটা x1, এটা y1, এখানে x2, এখানে y2, y দ্রব্য। এস বিন্দুতে এটা এদিকে আমরা মূলধন এটা y দ্রব্য যেতে হবে। এইচ বিন্দুটিতে আমরা মূলধন নিবিড় কৌশল, আর টি বিন্দুটি হচ্ছে শ্রম নিবিড় কৌশল। তাহলে এইচ বিন্দুতে দুটি এইচ দ্রব্য y দ্রব্য উৎপাদন করতে গেলে দেখা যাচ্ছে যে কোন পদ্ধতিটি, কোন কৌশলটি অবলম্বন করা হবে। এখানে y অক্ষে কিন্তু আমরা মূলধন নিবিড় কৌশলটা গ্রহণ করেছি, আর x অক্ষে শ্রমনিবিড় কৌশলটা গ্রহণ করেছি। তো এখানে এইচ বিন্দুতে মূলধন নিবিড় কৌশল কিভাবে, এখানে ও y1 ও x1 চেয়ে গ্রেটার দেন, ও y1 গ্রেটার দেন ও x1, তাহলে এখানে ক্যাপিটাল বেশি। এখানে এই কোনো একটা দেশে যখন মূলধন বেশি তখন সেখানে উৎপাদনটা মূলধন নিবিড় কৌশল ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ এখানে ও y1 মূলধন দ্রব্য বেশি উৎপাদন করা হলো। আর টি বিন্দুতে শ্রমনিবিড় কৌশল ব্যবহৃত হয়েছে কিভাবে, এখানে OX2 শ্রমনিবিড় OX2 অধিক পরিমাণ এবং OY2 কম পাবে। এখানে OX2 গ্রেটার দেন OY2 দেখানো হয়েছে। তাহলে এখানে কোনো একটি দেশে যখন শ্রমিকের পরিমাণ বেশি, মূলধনের পরিমাণ কম, তখন শ্রমনিবিড় উৎপাদন কৌশল ব্যবহার হয়ে থাকে। এটা উৎপাদন কৌশল, অবশ্য উৎপাদন কৌশল। তাহলে কোনো একটি দেশে যদি মূলধন বেশি থাকে, শ্রমিক কম থাকে, তাহলে মূলধন নিবিড় কৌশল এস বিন্দুতে উৎপাদন করবে। আর যদি শ্রমিক বেশি থাকে আর মূলধন কম থাকে তাহলে টি বিন্দুতে উৎপাদন করবে, অর্থাৎ শ্রমনিবিড় কৌশল ব্যবহৃত হবে। আর এটা এস বিন্দুতে মূলধন নিবিড় উৎপাদন কৌশল ব্যবহৃত হয়ে থাকবে। এবার 3 নম্বরটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। একটি দেশে ধনী শ্রেণী এবং গরিব শ্রেণীর লোক থাকে। এখন যদি কোনো দেশে যদি ধনী শ্রেণীর লোক বেশি থাকে তাহলে ধনী শ্রেণীর জন্য উৎপাদন বেশি হবে, আর যদি গরিব শ্রেণীর লোক বেশি থাকে তাহলে গরিব শ্রেণীর লোকদের জন্য বেশি উৎপাদন হয়ে থাকে। রেখাচিত্রের সাথে দেখানো হচ্ছে। এক ধনী শ্রেণী, এখানে গরিব শ্রেণী। এটা উৎপাদন সমানরেখার সাহায্যে দেখানো যায়। সি ও ডি। চিত্রে দেখা যাচ্ছে ওএক্স অক্ষে ধনী শ্রেণী এবং ওয়াই অক্ষে গরিব শ্রেণী নির্দেশ করা হয়েছে। তাহলে যদি একটি দেশে ধনী শ্রেণীর লোক বেশি থাকে তাহলে ধনী শ্রেণীর লোকের জন্য উৎপাদন হয়ে থাকবে, সেক্ষেত্রে ডি বিন্দুতে উৎপাদন করতে হবে। OX2 পরিমাণটা বেশি,
OI2 কম, তাহলে ধনী শ্রেণীর উৎপাদন হবে ডি বিন্দুতে। ডি বিন্দুতে উৎপাদন করলে কী হবে? ধনী শ্রেণীর লোকদের জন্য পণ্য দ্রব্য উৎপাদিত হয়ে থাকবে। আর যদি সি বিন্দুতে উৎপাদন করা হয় তাহলে গরিব শ্রেণীর লোকদের জন্য বেশি উৎপাদন হয়ে থাকবে। সেক্ষেত্রে OY1 পরিমাণ হচ্ছে ধনী শ্রেণীর জন্য উৎপাদন, আর গরিব শ্রেণীর জন্য উৎপাদন, আর OX1 হচ্ছে ধনী শ্রেণীর জন্য। এখানে ধনী শ্রেণীর জন্য কম আর গরিব শ্রেণীর জন্য বেশি। OY1 পরিমাণটা বেশি, চিত্রে দেখা যাচ্ছে OY1 পরিমাণটা বেশি, OX1 পরিমাণটা কম। তাহলে সি বিন্দুতে গরিব শ্রেণীর জন্য উৎপাদন হবে আর ডি বিন্দুতে ধনী শ্রেণীর জন্য উৎপাদন হবে। চার নাম্বারটা ছিল, আমি মিশে দেই, সম্পদ দক্ষতার সাথে সম্পদ দক্ষতার সাথে ব্যবহার হয় কি? এখানে আমি আগে তোমাদের বলেছি যে উৎপাদন সমান রাখার সাহায্যে সম্পদের ব্যবহার দক্ষতার সহিত হয় কিনা দেখানো যায়, এবং উৎপাদিত দ্রব্য সুষম বন্টনের মাধ্যমে ভোক্তার সর্বোচ্চ তৃপ্তি অর্জনের ব্যবস্থা করে দেওয়া যায়। এটি চিত্রের সাহায্যে সংক্ষেপে দেখানো যায়। সিডি হচ্ছে ভোক্তার বাজেট আর এবি হচ্ছে উৎপাদন সরবরাহ। উৎপাদন সরবরাহ এবং সিডি পরস্পর এই বিন্দুতে স্পর্শক হয়েছে, আর এই বিন্দুতে স্পর্শক হওয়ার কারণে এই বিন্দুতেই সম্পদের দক্ষতা ব্যবহার হয়েছে। আবার ভোক্তার ক্ষেত্রে নিরপেক্ষ রেখা IC2 নিরপেক্ষ রেখা, নিচে IC1 নিরপেক্ষ রেখা এবং উপরে IC3 নিরপেক্ষ রেখা। কিন্তু দেখা তিনটি রেখার মধ্যে IC2 নিরপেক্ষ রেখাতে বাজেট রেখা এই বিন্দুতে স্পর্শ হয়েছে। সিডি হলো বাজেট রেখা, ভোক্তার বাজেট রেখা, সেই বাজেটে ভোক্তার নিরপেক্ষ রেখা IC2 বিন্দুতে স্পর্শক হওয়ায় এখানে ভোক্তা সর্বোচ্চ তৃপ্তি লাভ করেছে, অর্থাৎ সুষম বন্টন হয়েছে। অর্থাৎ সমাজে যখন উৎপাদন দক্ষতার সহিত হয় এবং উৎপাদিত পণ্য বা দ্রব্য যখন ভোক্তার কাছে শুভ বন্টন হয়ে যায়, সেক্ষেত্রে সমাজে সর্বাধিক কল্যাণ সাধিত হয়ে থাকে। থ্যাংক ইউ। আগামী ক্লাসে অন্য অধ্যায়ে আলোচনা করা হবে।